আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক ফিল্ম, যেখানে একটি ছাগলের দৃষ্টিকোণ থেকে আমরা জানবো কিভাবে তার জীবনে এক সাধারণ ছাগল থেকে পুরোপুরি বদলে যায় এবং শেষে তাকে ৩০ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, একটা ছাগলকে ৩০ বছরের কারাবাস। আচ্ছা বন্ধুরা, কোনো ছাগল এমন কোন অপরাধ করতে পারে যার কারণে তার কারাবাস হয়? তাহলে কি কারণ ছিল যার জন্য এই ছাগলকে কারাবাস দেওয়া হয়েছিল? তবে হ্যাঁ, গল্পের শুরুতেই আমরা তিনজন বন্ধুকে দেখি, যাদের নাম পবন, হরি এবং রাকেশ। পবন পিজি ইনফ্রা ফাউন্ডেশনের ছেলে, হরি যে ফাইন্যান্স মিনিস্টারের ছেলে এবং রাকেশ যে আইটি মিনিস্টারের ছেলে। তিনজন একসাথে মদ খাচ্ছিল। সেই সময় পবন হরিকে বলে, ভলিউমটা একটু বাড়া, ভাই মজা পাচ্ছি না। হরি গাড়ির কাছে গিয়ে ভলিউম বাড়াতে থাকে, কিন্তু ঠিক তখনই একটি অপরিচিত লোক যার নাম মুকেশ পেছন থেকে পবনকে ধরে চাকু দিয়ে তাকে মারতে থাকে। এরপর মুকেশ, হরি ও রাকেশের দিকে চাকু নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এখন মুকেশ কে এবং সে পবনকে কেন মারছে, এই প্রশ্নগুলোর উত্তর খুব শীঘ্রই জানা যাবে। পরের দিন খবর আসে যে পিজি ইনফ্রা ফাউন্ডেশনের ছেলের হত্যা করা হয়েছে। ফলে পুলিশ পুরোপুরি সতর্ক হয়ে যায় এবং কয়েক ঘন্টার মধ্যে মুকেশকে গ্রেপ্তার করে। পুলিশের অনেক মারধরের পরেও মুকেশ কিছু বলার জন্য রাজি হয় না, কেন সে পবনকে হত্যা করেছে। মুকেশ পুলিশ অফিসারদের বলে, আপনি আমাকে যতই প্রশ্ন করুন আমি কিছুই বলবো না। অন্যদিকে আমরা দেখি হরি মদ্যপ অবস্থায়। ঠিক তখনই হরি রাকেশের কল পায়। রাকেশ বলে, এটা তো পবনের কেসের লিস্টে আমাদের নামও ঢুকে গেছে ভাই, এখন লিস্টটা কমিশনার স্যারের কাছে পাঠানো হবে, কোথাও এটা যেন আমাদের বিপদে না ফেলতে পারে। তো রাকেশ এমন কেন বলছে যে আমরা বিপদে পড়তে পারি? এর পিছনে বড় একটা কারণ আছে। হরি বলে, তুই চিন্তা করিস না ভাই, এসআইকে আমি সামলে নিব। সেই রাতে আমরা দেখতে পাই এসআই ওই লিস্টটা কমিশনার স্যারের কাছে নিয়ে যাচ্ছিল। ওই সময় হরি এসআই এর গাড়ির অনুসরণ করে এবং পরে সেই এসআই এর গাড়িতে আঘাত করে, যার ফলে গাড়িটি গাছের সাথে ধাক্কা খায় এবং এসআই মারা যায়। ওই দুর্ঘটনায় একটি কুকুরও মারা যায়, যার মালিক ছিল নারায়ণ নামের এক ব্যক্তি, যিনি তার ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিল। কিন্তু ওই সময়েই তার কুকুরের মৃত্যু হয়। নারায়ণ অনেক কষ্ট পায়, কারণ কুকুরটি তার খুব প্রিয় ছিল। তবে সেখানে দাঁড়িয়ে থাকা একটা ছাগল যার নাম রাম, সে সব কিছু দেখেছিল। আর এরপর সিন কাট হয়ে যায়। এখন আমরা দেখি সেই ছাগল রামকে, যাকে পুলিশ অফিসাররা জেল থেকে আদালতে নিয়ে যাচ্ছে। এখন রাম জেলে কিভাবে এলো এবং তাকে আদালতে কেন নিয়ে যাচ্ছে সেটা সে নিজেই আমাদের বলবে। ৩ সপ্তাহ এবং ৩ দিন আগের ঘটনা, যখন নারায়ণ তার ছাগলগুলোকে পাহাড়ে নিয়ে গিয়েছিল, সে সময় রাম অন্য ছাগলদের থেকে দূরে গিয়ে পাহাড়ের শীর্ষে চলে যায় এবং রাস্তা দেখছিল এবং ভাবছিল এটা কোথায় যায়। আসলে রামের একটি স্বপ্ন ছিল, সে বাইরে সারা পৃথিবী দেখতে চেয়েছিল। তখন নারায়ণ রাম এবং অন্যান্য ছাগলকে ফিরিয়ে নিয়ে আসে এবং তাদের বেঁধে রাখে, যেমন সে প্রতিদিন বাঁধে। তবে সেই রাতে রাম কোনোভাবে পালিয়ে যায় এবং আবার পাহাড়ের শীর্ষে চলে যায়, কিন্তু নারায়ণও সেখানে চলে আসে এবং রামকে আবার বাড়ি নিয়ে যায়। এবার সে তাকে ভালোভাবে বাঁধে যাতে সে আবার পালাতে না পারে। ঠিক তখন রামের এক বন্ধু যার নাম লক্ষণ সেই কাঠের উপর রাখা কুড়ালটি নিচে পড়ে। রাম সেই কুড়ালটির সাথে লেগে নিজের রশি ঘষতে থাকে। অনেক সময় পরও রশি পুরোপুরি কাটে না এবং হাঁপিয়ে পড়ার কারণে রাম সেখানে বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন মাস্তান নামের একজন লোক নারায়ণের কাছে 10টি ছাগল নিতে আসে। এটি দেখে রাম তার রশিটি আবার সামনে পিছনে করে কাটতে চেষ্টা করে। এর পিছনে কারণ ছিল যে রাম চায়
মাস্তান বাকি ছাগলগুলোর সাথে তাকেও নিয়ে যাক, কারণ রামের ধারণা ছিল আমি বাইরে গিয়ে পৃথিবীটা দেখতে পারবো। কিন্তু যতক্ষণে রাম তার রশি কাটতে চেষ্টা করছিল ততক্ষণে মাস্তান 10টি ছাগল নিয়ে চলে যায়। কিন্তু এক ছাগলের অবস্থা ভালো না দেখে সে একটি ছাগল নিচে নামিয়ে দেয় এবং তার বদলে অন্য একটি ছাগল চায়। এই সময়টা রামের জন্য একটা সুযোগ হয়ে ওঠে। সে এই সুযোগ কাজে লাগিয়ে আবার তার রশিটি কুড়াল দিয়ে ঘষতে থাকে এবং অবশেষে রশিটি কেটে যায়। এখন মাস্তান যেন আরেকটি ছাগল দেখে তার আগেই রাম সজোরে দৌড়ে গিয়ে মাস্তানের কাছে পৌঁছে যায়। মাস্তান রামকে দেখে তাকে তুলে তার গাড়িতে রাখে, যেখানে রামের সঙ্গে তার বন্ধু লক্ষণও থাকে। এরপর মাস্তান সমস্ত ছাগলকে নিজের শহরে নিয়ে যায় এবং হাফেজ নামে একজন লোকের কাছে বিক্রি করে দেয়। কিছুক্ষণ পর রহিম নামে একজন লোক একটি ছাগল কিনতে তার গাড়ি নিয়ে আসে এবং ভাগ্যের কথা সে সমস্ত ছাগলের মধ্যে রামকেই পছন্দ করে, তাই সে হাফেজের কাছ থেকে রামকে কিনে নিয়ে যায়। রামও খুব খুশি হয়ে যায় যে এখন সে শহর ঘুরে দেখবে। যেতে যেতে রাম তার বন্ধু লক্ষণকে বিদায়ও জানায়, কিন্তু রাম জানতো না যে এখন তার সাথে কি হতে চলেছে। আসলে পরের দিন ঈদ এবং পরের দিন তাকে হালাল করা হবে। এইসব কথাগুলো থেকে অজ্ঞাত রাম রহিমের সাথে তার বাড়িতে চলে যায়। ঠিক তখনই নারসিমহা নামে একজন লোক হাফেজের কাছে এসে বলে, দেখো কাল আমাদের এখানে একটি উৎসব আছে যেখানে একটি ছাগলের বলি দিতে হবে, তাই আমার একটি ছাগল চাই। এরপর নারসিমা একটি ছাগল নিয়ে চলে যায়। অন্যদিকে যখন রহিম রামকে তার বাড়িতে নিয়ে আসে তখন রহিমের ছোট মেয়ে আলিয়া রামকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তার সাথে খেলতে থাকে। রহিম রামকে একটি কাঠ দিয়ে বেঁধে দেয় এবং ঘরের ভিতরে চলে যায়, কিন্তু আলিয়া পুরো দিন রামের সাথে খেলে এবং রাতে দ্রুত ঘুমিয়ে পড়ে যাতে পরদিন সকালে আবার রামের সাথে খেলতে পারে। পরের দিন যখন রামকে হালাল করার সময় আসে তখন রাম বুঝতে পারে যে এই লোকেরা তার জীবন নেবে, তাই সে চারপাশে দৌড়ে পালাতে থাকে। সেই সময় আলিয়া ঘর থেকে বের হয়ে গিয়ে দরজা খুলে দেয় যাতে রাম ঘরের বাইরে চলে যেতে পারে, কিন্তু তাকে ধরতে রহিম এবং তার লোকেরা রামকে অনুসরণ করতে থাকে। অন্যদিকে আমরা নারসিমহা এবং তার লোকদের দেখি যারা দেবতার পূজা শেষে ছাগলের বলি দিতে প্রস্তুত, কিন্তু তার আগেই তাদের ছাগলটিকে পানি দিতে হবে, কিন্তু ছাগলটি পানি খাচ্ছিল না। এরপর আমরা রামকে দেখি যে দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যায় এবং খুব পিপাসা পায়। সে গিয়ে সেই পানি খেয়ে নেয় যা ছাগলের জন্য রাখা হয়েছিল। এটা দেখে সবাই খুশি হয়ে যায় এবং এখন তারা সকলেই ছাগলটি ছেড়ে রামের পিছনে লাগতে থাকে, কারণ তাদের বিশ্বাস ছিল যে যে ছাগল পানি খাবে তার বলি দেয়া হবে। রামের পিছনে দুই দিকের লোকেরা ছুটছে, এদিকে রহিম এবং তার লোকেরা, অন্যদিকে নারসিমা এবং তার লোকেরা। রাম কঠিন অবস্থায় পড়ে যায়, সে দুই দিকেই ধরা পড়ে যায়। মুসলিমরা বলছে এই ছাগল আমাদের, আর হিন্দুরা বলছে এটি আমাদের পানি খেয়েছে তাই আমরা এর বলি দেব। এখন এই দুই পক্ষের মধ্যে ঝগড়া মীমাংসা করতে সানম নামে একজন মহিলা আসে যে তাদের গ্রামের সর্দার। সে দুপক্ষের কথা শোনার পর সিদ্ধান্ত নেয় আমাদের শহরে এখনো একীর্তি হয়নি, এখনো একে অপরের সাথে ঝগড়া চলছে, তাই আমরা এই ছাগলকে মসজিদে 10টি কড়ি মারব এবং 10টি কড়ি মন্দিরে, এবং যেখানে এই ছাগলটি প্রথম কড়ি খেয়ে পড়বে সেই জায়গায় লোকেরা ছাগলটি পাবে। সবাই বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। তখন সেখানে দাঁড়িয়ে একটি ছেলে এই ঘটনার ভিডিও তৈরি করে এবং তার চ্যানেলে পোস্ট করে। অন্যদিকে আমরা ফাইন্যান্স মিনিস্টার তেজা এবং আইটি মিনিস্টার মোহনকে দেখি, তারা দুজনে একসাথে বসে ড্রিঙ্ক করে এবং সেই ভিডিও দেখে যা সেই ছেলে তৈরি করেছিল। ভিডিওতে হিন্দু এবং মুসলিমরা এক ছাগলের জন্য লড়াই করছিল, তাই ফাইন্যান্স মিনিস্টারের কাছে কমিশনারের ফোন কল আসে। কমিশনারের কথা অনুযায়ী যখন তেজা টিভি অন করে তখন সে দেখে যে সংবাদে বলা হচ্ছে যে এসআই এর মৃত্যুতে ফাইন্যান্স মিনিস্টারের ছেলে হরি এবং তার সঙ্গে আরেকটি মন্ত্রীর পুত্র জড়িত ছিল। এখানেই আমরা জানতে পারি যে কমিশনারও এই বিষয়ের সঙ্গে যুক্ত। সেই সময় হরি বাড়ি ফিরে আসে। তেজা যখন হরিকে প্রশ্ন করে, হরি বলে আমার সঙ্গে এই কাজে
কোনো আইটি মিনিস্টারের ছেলে ছিল না, বরং রাকেশ ছিল। এখন দুজন মন্ত্রী চিন্তায় পড়ে যান যে তারা কি করবে, কিভাবে তাদের ছেলেদের বাঁচাবে। তেজা প্রথমে বলে, তুমি কৃষ্ণকান্তকে কল করো। কৃষ্ণকান্ত এক বড় নিউজ চ্যানেলের মালিক। তেজার কথা মেনে মোহন কৃষ্ণকান্তকে কল করে, তুমি এসআই হত্যার কেসটা দেখিও না, তার পরিবর্তে আমরা তোমাকে একটি ভিডিও লিঙ্ক পাঠাবো যাতে মুসলিম এবং হিন্দুরা এক ছাগলের জন্য লড়াই করছে। তুমি এই ভিডিওটা তোমার চ্যানেলে চালাও এবং কাল সকালে এটিকে ট্রেন্ডিং করাও। এই কাজের জন্য আমি তোমাকে 7 কোটি টাকা দিব। কৃষ্ণকান্ত শুনে সেই অনুযায়ী কাজ করে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই ভিডিওকে ট্রেন্ডিং করো যেভাবেই হোক। এরপর এসআই হত্যা কেসটি একদিকে রেখে সেই ভিডিওটি সব চ্যানেল সম্প্রচার করা শুরু করে এবং রাতারাতি এটি একটি বিশাল বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। পরদিন সকালে যখন সিদ্ধান্ত হতে থাকে যে রামকে কে নিয়ে যাবে, তখন মিডিয়া সেখানে চলে আসে। এরপর এটি সমস্ত টিভি চ্যানেলে ট্রেন্ডিং হতে থাকে এবং সব জায়গায় সেভ অ্যানিমেল ট্রেন্ড করতে থাকে। এখন যখন সিদ্ধান্ত হতে থাকে যে রামকে কে নিয়ে যাবে, ঠিক তখনই পুলিশ আসে এবং রামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এটা দেখে খুব অদ্ভুত লাগে। আগে মানুষদের গ্রেপ্তার করা হতো, এখন পশুদেরও গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে এক ছাগলকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের মানুষ সেখানে পৌঁছায় এবং তাদের সমস্যা পুলিশ অফিসারের কাছে তুলে ধরে। দুপক্ষের কথা শোনার পর এফআইআর দায়ের করা হয়, কারণ এখন সিদ্ধান্ত আদালত নিবে যে রামকে কে নিয়ে যাবে। এরপর হাফিজ তার লোকজনকে নিয়ে এক আইনজীবীর কাছে যায় যাতে সে তাদের পক্ষে মামলা লড়তে পারে। অন্যদিকে নারসিমহা তার লোকজনকে নিয়ে আরও এক আইনজীবীর কাছে যায় এবং সবকিছু জানিয়ে বলে কেস তো আমরা জিতবো। তাদের আইনজীবীও তাদের আশ্বাস দেয়, আপনারা চিন্তা করবেন না, কেস আমরা জিতবো। এখন যখন রামকে আদালতে আনা হয়, তাকে দেখে বিচারকও হতবাক হয়ে যায়। বিচারক বলেন এই ছাগল আজ কাঠগড়ায় দাঁড়াবে। এরপর বিচারকের সহকারী সবকিছু ব্যাখ্যা করে দেয়। পুরো বিষয়টি শুনে বিচারক সিদ্ধান্ত নেন এই ছাগলের কারণে দুই ধর্মের মধ্যে অশান্তি হচ্ছে, তাই ছাগলটিকে অ্যানিম্যাল ওয়েলফেয়ারে অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেয়া হোক। এই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। আদালতের সিদ্ধান্ত মেনে রামকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় যাতে কিছুদিন পর তাকে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হাতে হস্তান্তর করা যায়। এদিকে রামকে যে লকআপে রাখা হয় সেখানে রামের দেখা হয় মুকেশের সঙ্গে। এখন থেকে গল্প আরো রোমাঞ্চকর হতে চলেছে, ভালো করে শুনুন। এখন আমরা মুকেশকে দেখি যিনি লকআপ থেকে বের হয়ে পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে, স্যার আমার মেয়ের সম্পর্কে কিছু জানেন কি? অফিসার মুকেশকে উত্তর দেয়, হ্যাঁ আমি জানি তোমার মেয়ে কোথায় থাকে, আমি খুব তাড়াতাড়ি তাকে তোমার সঙ্গে কথা বলাবো, তুমি চিন্তা করো না। মুকেশ খুব খুশি হয়ে যায়। এরপর অফিসার মুকেশকে বলে, তোমার লকআপে যে ছাগল রাখা আছে তাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? মুকেশ উত্তর দেয়, না স্যার আমার কোনো সমস্যা হয়নি। এরপর পুরো শহর জুড়ে সেভ অ্যানিমেল ট্রেন্ড করতে শুরু করে এবং অনেক লোক রামকে ন্যায় দেওয়ার জন্য র্যালি শুরু করে। সেই সঙ্গে মাটন বয়কট করার ডাকও দেয়া হয়। অনেক জায়গায় মাটনের দোকান বন্ধ করে দেওয়া হয় এবং এছাড়াও এই ইস্যুতে টিভি চ্যানেলগুলোতে অনেক মুসলিম এবং হিন্দুর মধ্যে খুব বিপজ্জনক ডেবিট করানো হয়। এখন অন্যদিকে রাজনৈতিক পার্টির নেতারা মিডিয়াতে এই বক্তব্য দেন যে অপোজিশন পার্টি এই চিন্তাভাবনা করা চালাকি এই হিন্দু মুসলিম ইস্যুটিতে প্রতিটি চ্যানেলে বৃদ্ধি করে দেখানো হচ্ছে যাতে এই ইস্যুতে আলোচনা হয় এবং এই কৌশল ব্যবহার করে এসআই এর হত্যা মামলাটি চেপে রাখা হচ্ছে। এতে এই কেসের আর কোনো আলোচনা হচ্ছে না। তখন রাতে আমরা মুকেশকে দেখতে পাই যে বিস্কুট খাচ্ছিল, তখন তার মেয়ের কথা মনে পড়ে এবং সে সব বিস্কুট রামকে দিয়ে দেয় এবং নিজে চলে যায় ঘুমাতে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে মুকেশের স্ত্রী এবং মেয়ে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। তখন পবন, হরি এবং রাকেশ তাদেরকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়ির অন্যদিকে সে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করে, কিন্তু পা পিছলে যাওয়ার কারণে তার স্ত্রী একটি বড় পাথরের উপর পড়ে যায়, যার ফলে তার মাথায় আঘাত লাগে এবং সে সেখানেই মৃত্যুবরণ করে। ঠিক তখন মুকেশ পিছন থেকে আসছিল,
তখন এই তিনজন একজন মুকেশের কাছে এসে তার মেসেজ চেয়ে নিয়ে আসে। এরপর তারা গাড়ির পিছনে মুকেশের স্ত্রীর মরদেহ পোড়ায়। তারপর তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছু সময় পর মুকেশ তার মেয়েকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছায় এবং দেখে তার স্ত্রী পুরোপুরি পুড়ে গেছে। এটাই কারণ ছিল যে মুকেশ পবনকে মেরেছিল। এখন অন্যদিকে সেই রাজনৈতিক পার্টির নেতারাই একটি মিটিং রাখেন, যেখানে তিনি তার লোককে বলেন যে মিডিয়া অপোজিশন পার্টির ছাপায় গাচ্ছে, তারপর যা বলবে তারা দেখাবে। সুতরাং তার লোকেদের বলে সেই ছাগলটিকে জেলে মেরে ফেলো, আর কিছুই হবে না। এটা হবে যাতে সবাই আবার এসআই হত্যার মামলাতে মনোযোগ দেয়। পরের দিন ওই রাজনৈতিক পার্টির একজন লোক সেই জেলে এসে তার লোকদের বলতে থাকে, তুমি ছাগলটি মারো, সে বাঁচতে পারবে না। তারপর আমরা মুকেশকে দেখি যে সেই এজেন্ট অফিসারের কাছে যে কে প্রশ্ন করে, স্যার আমার মেয়ের সম্পর্কে কিছু জানা গেছে কি? অফিসার বলে, তোমার মেয়ে 5 ঘন্টার মধ্যে খবর পেয়ে যাবে, আমি তোমার মেয়েকে কথা বলতে দিয়ে দেব। শুনে মুকেশ খুব খুশি হয়, কারণ সে অবশেষে তার মেয়ের সাথে কথা বলতে পারবে। মুকেশ শুধু ভাবতেই থাকে কিভাবে দিনটা শীঘ্রই আসবে যাতে সে তার মেয়ের সাথে কথা বলতে পারে। এখন দুপুরে অফিসার মুকেশকে একটা না একটা মোবাইল দিয়ে দেয়। শোনো, কোথাও গিয়ে কথা বলো, কেউ যেন দেখতে না পায়। মুকেশ বহুদিন পর তার মেয়ের সাথে ফোনে কথা বলে এবং সে তার মেয়ের কণ্ঠ শোনার পর খুবই ইমোশনাল হয়ে যায়। ঠিক তখন পুলিশ অফিসার রাউন্ডে চলে আসে, কিন্তু মুকেশ না জানায় সে তার মেয়ের সাথে কথা বলতেই থাকে। এই রাম মুকেশের আশেপাশে ঘুরছিল, সেই অফিসারদের দেখে ফেলেছিল এবং তাদের আগমনের আগে সে মুকেশের পায়ে আঘাত করে আওয়াজ করতে শুরু করে, যাতে মুকেশ বুঝতে পারে যে কেউ আসছে। এরপর সে ফোনটি লুকিয়ে ফেলে যাতে অফিসাররা তাকে ধরতে না পারে এবং সে পালিয়ে যায়। তারপর মুকেশ রামকে কোলে নেয়। তখন তারা একসাথে থাকতে শুরু করে। মুকেশ এক মুহূর্তের জন্য রামকে একা থাকতে দেয় না, সর্বদা তার সাথেই থাকে। এর মধ্যে মুকেশ জানতে পারে যে ভিতরে থাকা আসামিরা রামকে মারতে চায় এবং এই কারণেই সে রামকে একা কখনোই রেখে দেয় না, সর্বদা তার পাশে থাকে। একদিন মুকেশ যখন ঘুমাচ্ছিল এবং চোখ খুলে দেখে রাম লকআপে নেই, দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং পুরো পুলিশ স্টেশনে তার খোঁজ করতে থাকে। কিন্তু যখন সে আবার লকআপে ফিরে আসে, সে রামকে বসে থাকতে দেখে। রামকে দেখে সে তার প্রাণ ফিরে পায়। সে রামকে কোলে নিয়ে জড়িয়ে থাকে। এর মধ্যেই একদিন যখন রামের সাথে মুকেশ ছিল না, তখন বাকি অপরাধীরা রামকে ধরে নিয়ে চাকু দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখনই এজেন্ট অফিসার তাদের দেখে ফেলে। সে তাদের চিৎকার করে বলে, তোমরা কিভাবে সাহস পেলে একে মারার? তারপর সে রামকে তাদের হাত থেকে নিয়ে আবার মুকেশের কাছে ফেরত দেয়। মুকেশ এখন ভাবতে থাকে যে রাম এখানে সেফ না, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে রামকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবে যাতে তার জীবন বাঁচে। পুরো পরিকল্পনা অনুযায়ী যেমন জেলের দরজার অনেক রড লাগানো, সে একদিন সুযোগ পেয়ে একটি রড ভেঙে দেয় যাতে ভিতরে কিছুটা স্থান তৈরি হয়, যাতে রাম ভেতর থেকে বের হতে পারে। তারপর একদিন সুযোগ পেয়ে যখন সব অফিসাররা তাদের কাজ করছে, মুকেশ রামকে তার সাথে নিয়ে যায় এবং তাকে জেল থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশের গাড়ির সামনে এসে পৌঁছায় এবং তারা মুকেশকে সামনাসামনি হাতে নাতে ধরে ফেলে। পরের দিন আমরা সেই দৃশ্য দেখি যা সিনেমার শুরুর দিকে দেখানো হয়েছিল, যেখানে রামকে আদালতে নিয়ে আসা হয়। সঙ্গে সেই পুলিশম্যানও রামের সাথে মুকেশও থাকে। তাদের দুজনকে আদালতে হাজির করা হয়, যেখানে বিচারক রামকে আবার আদালতে দেখে বলছেন, এই ছাগলটা আবার কিভাবে ফিরে এসেছে, এবার কি করেছে? বিচারককে জানানো হয় যে মুকেশ এই ছাগলটিকে জেল থেকে পালাতে সাহায্য করছিল। এরপর মুকেশ কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে তার মতামত জানিয়ে বলে, স্যার, এটি একটি পশু, এটি 2 ধর্মের ঝগড়ার কারণে গ্রেপ্তার হয়েছে। এই ছাগলটি কিভাবে 2 ধর্মের মধ্যে ঝগড়া লাগাতে পারে যখন এটি তো জানেও না ধর্ম কি? অ্যানিমেলকে অ্যাবিউজ করা একটি অপরাধ, তাই তাকে জেলে রাখা কোনো অপরাধের চাইতে কম নয়। যদি আমরা কোনো পশুকে অ্যাবিউজ করি তো তার জন্য অনেক আইন রয়েছে, কিন্তু যদি আমরা কোনো পশুকে মেরে ফেলি তবে তার জন্য কোনো আইন নেই।
দেখুন, আপনাদের এই ছাগলটিকে ছেড়ে দিতে হবে অথবা জেলে রাখতে হবে। এটি আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা আমাদের স্বার্থে পশুদের মারি, এটা কি ঠিক? যদি সেই পশু আমাদের আত্মরক্ষার আক্রমণ করে তবে অনেক আইন আছে, যেমন সেকশন 420, সেকশন 430, 640। কিন্তু এই ভাষাহীন পশুদের মারতে দুই ধর্মের ঝগড়া করছি, এটা কি ভুল নয়? মুকেশের কথা শোনার পর বিচারক তার রায় ঘোষণা করেন। কোর্টের আইন অনুসরণ করে রামকে 30 বছরের কারাদণ্ড দেয়া হচ্ছে। কোর্টের বাইরে রামকে ন্যায় প্রদান করার জন্য মানুষ প্রতিবাদ করছে। পরবর্তী পুলিশ অফিসার রাম এবং মুকেশকে আবার জেলে নিয়ে যাচ্ছিল। তখন রাত হয়ে যায়। মাঝপথে পুলিশম্যানের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, যার ফলে সব অফিসার গাড়ি থেকে নেমে টায়ার পাল্টাতে শুরু করে। এটি ছিল মুকেশের জন্য একমাত্র সুযোগ যে সে রামকে পালাতে সাহায্য করতে পারে। সুযোগ পেয়ে মুকেশ দ্রুত গাড়ি থেকে নামলো এবং দূরে গিয়ে টয়লেট করতে শুরু করলো, যাতে সব অফিসারের নজর মুকেশের উপর থাকে। এই সুযোগ দেখে রাম গাড়ি থেকে নামতে থাকে এবং চুপচাপ পালিয়ে যেতে থাকে। যেখানে অফিসাররা দেখে যে সেই ছাগল গাড়িতে নেই, সে পালিয়ে গেছে। বন্ধুরা, আমরা হরিকে দেখি যে সিগারেট খেতে খেতে গাড়ি চালাচ্ছিল। তবে হঠাৎ হরির গাড়ির সামনে রাম চলে আসে, যার ফলে তার গাড়ির ব্যালেন্স হারিয়ে যায় এবং গাড়িটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই হরির মৃত্যু হয়। হরির মৃত্যুর সংবাদ পাই মুকেশ জেলে বসে টিভিতে, যেখানে হরির মৃত্যুর খবর দেখার পর মুকেশ খুশি হয়। এরপর সে লকআপে গিয়ে 2 নাম্বার ক্রস করে। এর মানে হলো এখন শুধু একটাই বেঁচে আছে। অন্যদিকে আমরা রামকে দেখি, তার পিছনে পুলিশ পড়ে আছে। পুলিশদের চোখ ফাঁকি দিয়ে সে অন্য একটি এলাকায় চলে যায়, যেখানে চারপাশে বাঘ ছিল। বন্ধুরা, এখানে পুলিশও আসতে পারবে না। এর সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। হয়তো ছাগলটি বেঁচে যাবে, তবে বাঘের থেকে সে পালাতে পারবে না।